আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের আজকের উপস্থাপনা আমেরিকার বিখ্যাত লেখক জে অ্যানসনের পৃথিবী বিখ্যাত উপন্যাস দি অ্যামিটাভিল হরর। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত উপন্যাস। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 8ই জানুয়ারি, বৃহস্পতিবার। বারমুডা থেকে মধুচন্দ্রিমা শেষে ফিরে এলো জিমি আর ওর নতুন বউ ক্যারি। মিসেস কর্নাসের বাড়ি থেকে ক্যাথিকে ফোন করলো জিমি। জানালো সে সেদিনই ওরা ক্যাথির সাথে দেখা করতে আসছে। আরও কয়েকটা কথার পর জিমি জিজ্ঞাসা করলো $1500 সেই খামটা পাওয়া গেছে নাকি। আরে না, আমি আর জর্জ অনেক খুঁজেও ওটা পাইনি, জবাব দিল ক্যাথি। জিমি বেশ হতাশই হলো। দোতলার সিঁড়ির রেলিং ঠিক করতেই জর্জের অনেকটা সময় লেগে গেল। পুরো সকাল ওই কাজেই লেগে রইল সে। সকালের নাস্তা করতে যাওয়ার সময় ড্যানি আর ক্রিস এসেছিল ওকে সাহায্য করতে, কিন্তু জর্জ পাত্তা দেয়নি। তোমাদের মায়ের সাথে না স্কুলের জন্য নতুন জুতা কিনতে যাওয়ার কথা, খেয়ে দে রওনা দাও, এখানে কি বলে হটিয়ে দিয়েছে। ড্যানি, ক্রিস, ক্যাথি বা মিসি কেউই রাতের বেলা রেলিং ভেঙে ফেলার শব্দ পায়নি। কিভাবে যে ঘটনাটা ঘটলো তা কখনোই আর জানা যায়নি। যদিও জর্জ আর ক্যাথি কিছু সন্দেহ করেছিল, কিন্তু ওসব কথা তো আর বাচ্চাদের সামনে বলা যায় না। অবশেষে সকালের খাওয়া শেষে বাচ্চাদের জামা কাপড় পরিয়ে অনেক তাগাদা দিয়ে ওদের নিয়ে ভ্যানে উঠল ক্যাথি। সবার জন্য জুতা কিনতে হবে। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এরিককে ফোন দিল জর্জ। জানতে চাইল সেদিন চলে যাওয়ার পর ফ্রান্সিন কিছু বলেছে নাকি। আসলে স্যার, হতাশ কণ্ঠে বলল এরিক, আপনার বাড়ি থেকে আসার পরেই কেমন যেন ভেঙে পড়েছে ফ্রান্সিন। আমাকে তো এটাও বলে দিয়েছে যে আর কখনো এখানে যাবে না। যে অপশক্তিগুলো এখানে আস্তানা গেড়েছে তারা খুবই শক্তিশালী। আরেকবার গেলে ওরা ফ্রান্সিনকে মেরেও ফেলতে পারে। মনটা খারাপ হয়ে গেল জর্জের। আচ্ছা এরিক, যাওয়ার আগে ভিনিসিয়ান ভেইল বা অমন কিছু একটার কথা বলেছিল ফ্রান্সিন, এটা কি জিনিস? ও হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে আমিও ওকে জিজ্ঞাসা করেছিলাম। জন্মের সময় নাকি কিছু বাচ্চার গায়ে পাতলা চামড়ার মতো একটা আবরণ থাকে, অনেকটা পোটলার মতো, ওটা তুলে ফেলা যায়। ফ্রান্সিনের জন্মের সময় ওর মুখের দিকেও অমন একটা পর্দা ছিল। এই কারণেই নাকি সে এত ভালো মিডিয়াম হয়েছে। ওই পর্দা নিয়ে যারা জন্মায় তারা ভূত প্রেতের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। ফোন রেখে রান্নাঘরে প্রায় 1 ঘন্টা বসে রইল সে। ভেবেছিল ফ্রান্সিন হয়তো কিছু একটা করতে পারবে, কিন্তু সেও আর আসবে না। এখন কি হবে? এই পৃথিবীতে কেউই কি ওদের সাহায্য করতে পারবে না? বেজে উঠল টেলিফোনটা। ফোন দিয়েছে জর্জ কেকোরিস, নর্থ ক্যারোলাইনার সেই প্রতিষ্ঠানের একজন মাঠ পর্দায়ের তদন্তকারী। দেখুন, আমাকে বলা হয়েছে আপনার সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়িতে যেতে। কিছু যন্ত্রপাতি বসাতে হবে, বলল লোকটা। আপনার বাড়ির ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা। আজই আসছেন? না না, আজ আসতে পারবো না, এখন আমি বাফেলোতে, তবে কাল সকাল সকালই আসার চেষ্টা করব। কেকোরিসের সাথে কথা বলার পর খানিকটা মানসিক শান্তি পেল জর্জ। যাক, তবে এখনো আশা আছে। ক্যাথি ফেরার আগ পর্যন্ত কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, তাহলে উদ্ভট চিন্তাগুলো মাথায় আসবে না। বসার ঘরে এসে চুপচাপ ক্রিসমাস ট্রি থেকে জিনিসপত্রগুলো মেঝেতে বিছিয়ে রাখা খবরের কাগজের উপর নামিয়ে রাখলো সে। ক্যাথি এসে ওগুলো বাক্সে তুলে রাখবে।
ও দাদির দেওয়া সোনা আর রূপা দিয়ে বানানো জিনিসটা বেশ যত্ন করে রাখলো মাঝখানে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বরে রীতিমতো কাহিল হয়ে রইলেন ফাদার ম্যানকোসো। বেশ কয়েকজন যাজক এসে দেখে গেলেন তাকে। ফাদারের বুঝতে বাকি রইল না যে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটার অপশক্তির আবার হামলা চালিয়েছে ওনার উপর। প্রধান যাজকের কাছে যে অসুখের খবর গেছে সেটা ভালো করেই জানেন ফাদার ম্যানকোসো, কিন্তু তিনি এবার আর দেখা করতে আসেননি। বিছানায় শুয়েই রইল ম্যানকোসো। ডাক্তার এর আগে যেসব ওষুধ দিয়েছিলেন সে সবই খেলেন। জ্বর একবার 104 ডিগ্রিতে উঠল। পেটের মধ্যে কেমন যেন একটা কুনকুনে ব্যথা। বেলা বাড়তে লাগলো। কখনো ঠান্ডা লাগছিল, আবার গায়ে কম্বল দিলেই গরম লাগে, ঘেমে যান। তবে সৌভাগ্যবশত এবার আর হাতে কোনো ফোসকা পড়েনি। তার মানে ওই অপশক্তি তাকে হালকা হুঁশিয়ারি দিচ্ছে। আবার যদি তিনি লুজদের ব্যাপারে নাক গলান তবে হয়তো ভয়ঙ্কর শাস্তি দেবে। বিশপের অফিসেও আর ফোন দিলেন না তিনি। ওখানে ফোন দিলে যদি শাস্তির মাত্রা বেড়ে যায়, লুজদের নিয়ে আর ভাবাই যাবে না, কোনোভাবেই না। তবে হ্যাঁ, ফাদার রায়ান বা ফাদার নান্সিও যদি নিজে থেকে ফোন দেন তাহলে ভিন্ন কথা। এই কথা ভাবতেই মাথার ভেতর চক্কর দিয়ে উঠল ম্যানকোসোর। আবার শাস্তি? না না, আমাকে ছেড়ে দাও, কেঁদে ফেললেন তিনি। আমি আর ওনাদের সাথে কথা বলবো না, কোনোভাবেই না। ওনারা হয়তো আমাকে ভুলে গেছেন, ওনারা ব্যস্ত মানুষ, সময় নেই ওনাদের। বিকাল 4টার দিকে বাজার থেকে ফিরল ক্যাথি। জিমির গাড়ি ওদের বাড়িতেই থেকে গেছে, তাই ওদের না নিয়ে এলে এত দূর এমনি এমনি আসতে পারবেন না। ক্যাথি ঠিক করলো একটু পর সেই জিমিদের আনতে যাবে। জর্জ একটু বেঁকে বসলো। ইস্ট ব্যাবিলনের রাস্তাতে তুষার জমে খুবই খারাপ অবস্থা। ওর ওপরে গাড়ি চালিয়ে সুবিধা করতে পারবে না ক্যাথি। আর তাছাড়া জিমির গাড়ির গিয়ার সিস্টেমের সাথেও অভ্যস্ত নয় সে। জর্জই গাড়ি নিয়ে বের হলো। 1 ঘন্টার মধ্যেই জিমিদের নিয়ে অ্যামিটাভিলে ফিরে এলো সে। এতদিন পর জিমি আর ক্যারিকে দেখে বেশ খুশি হলো ক্যাথি। ক্যারির কাছ থেকে মন দিয়ে মধুচন্দ্রিমার গল্প শুনতে লাগলো সে। এক গাদা ছবি তুলে এনেছে ওরা। প্রতিটি ছবির পিছনে ঘটনা রসিয়ে রসিয়ে ক্যাথিকে বলতে লাগলো ক্যারি। ক্যাথিও জায়গাগুলো চিনে রাখলো। ভবিষ্যতে ওরও বারমুডা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। বুঝলে ক্যাথি? হেসে ফেলল জিমি। ঘুরে আসার পর দেখছি পকেটে আধলা পয়সাও নেই, কিন্তু যে মজা হয়েছে আজীবন মনে থাকবে। ড্যানি, ক্রিস আর মিসির জন্য বেশ কিছু উপহার এনেছে তারা। সেগুলো নিয়ে বসার ঘরে ব্যস্ত রয়েছে বাচ্চারা। খেলনা পেলে আর বড়দের আড্ডায় কেন মাথা ঘামাবে ওরা? এভাবেই কেটে গেল সন্ধ্যাটা। নিজেদের অতি প্রাকৃত অভিজ্ঞতাগুলোর কথা জিমি আর ক্যারিকে বলল না লুজ দম্পতি। মধুচন্দ্রিমা থেকে ফিরে বেজায় খুশি ওরা। এখন ওসব বলে ওদের বিব্রত করার কোনো মানে হয় না। তার চেয়ে ওদের কথা শুনতেই বেশি মজা। একটু পর ক্যাথি আর ক্যারি ওপরে চলে গেল। মিসির বিছানার চাদর বালিশের কাপড় বদলাবে ওরা। আজ রাতে ওই ঘরেই ঘুমাবে জিমি আর ক্যারি। সাজঘরের কাউচে ঘুমাবে মিসি। ওরা চলে যাওয়ার পর জিমি জর্জকে জানালো যে খুব তাড়াতাড়ি মায়ের বাড়ি থেকে নতুন অ্যাপার্টমেন্টে উঠবে ও আর ক্যারি। অ্যাপার্টমেন্টটা মিসেস কর্নাসের বাড়ির কাছেই। ক্যারির মা বাবার বাড়িও ওখান থেকে বেশি দূরে নয়। ইস্ট ব্যাবিলনেই আরামসে থাকবে ওরা। মাঝে মাঝেই সবাইকে নিয়ে একসাথে পার্টি করা যাবে। জিমিকে নিয়ে উঠানে ঘুরতে বের হলো জর্জ। এই সুযোগে সব জানালা আর দরজাগুলো ভালো করে পরীক্ষা করে নিল সে। জিমিকে গ্যারেজের ভাঙ্গা দরজাটা দেখালো সে। বলল, দেখো ঝড়ে কি অবস্থা। ঝড়ে এমনটা হয়েছে? অবাক হলো জিমি। আরে হ্যাঁ, এই অঞ্চলে যা বাতাস। এদিকে জিমির অন্য কিছু সন্দেহ হচ্ছিল। টাকা হারানোর পর থেকে এই বাড়িটাকে কেন যেন সুবিধার মনে হয় না ওর, কিন্তু মুখে কিছু বলল না সে। জর্জের সাথে পিছন দিকে নৌকা রাখার ছাউনিটার দিকে এগিয়ে গেল সে। ছাউনিটা বেশ ভালো করে দেখে নিল জর্জ। তারপর সবকিছু পরীক্ষা করে বাড়ির ভিতর চলে গেল। রাত 11টার দিকে একে অপরকে শুভরাত্রি বলে শোবার ঘরে চলে গেল দুজন। জর্জের এখনো স্পষ্ট মনে আছে যে ঘটনাটা ঘটেছিল ঠিক রাত 3:15টার দিকে, কারণ কয়েক মিনিট আগেই ভেঙে গেছিল ওর ঘুম। আর এই সময় প্রতিদিন ঘড়ি দেখে ও। ব্যাপারটা হলো, ওই অশুভ সময়টাতে হুট করেই ক্যারি চিৎকার করে উঠল, হে ঈশ্বর,
ওদের ওপরেও কি তবে এই বাড়ির অপশক্তিগুলোর নজর পড়েছে? বলতে বলতেই বিছানা থেকে উঠে দাঁড়ালো জর্জ। তারপর দৌড় দিল মিসির ঘরের দিকে। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে ও দেখলো ক্যারিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে জিমি। রীতিমতো কাঁপছে মেয়েটা। কি ব্যাপার? এগিয়ে গেল জর্জ। হয়েছে কি তোমাদের? ওখানে হাত দিয়ে মিসির বিছানার নিচের দিকটা দেখালো ক্যারি। ওখানে কিছু একটা বসেছিল, আমার পা লেগেছিল ওটার সাথে। ভয়ে ঠিকমতো কথা বলতে পারছিল না ক্যারি। এগিয়ে গিয়ে ক্যারির দেখানো জায়গাটাতে হাত দিল জর্জ। বেশ গরম হয়ে আছে। একটু আগে আসলেই কেউ এখানে বসেছিল। হুট করেই ঘুমটা ভেঙে গেল। আবার বলতে লাগলো ক্যারি, একটা ছোট বাচ্চাকে দেখলাম ওখানে, বেজায় রোগা। আমাকে বলল ওর খুব অসুখ, কিছু খেতে দিতে। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো এবার মেয়েটা। আহ ক্যারি, আস্তে করে ওর কাঁধ ঝাঁকালো জিমি। তুমি স্বপ্ন দেখছিলে, বাজে কোনো স্বপ্ন। কেঁদো না, শান্ত হও। না জিমি, রীতিমতো রেগে উঠল ক্যারি। ওটা স্বপ্ন ছিল না, ছেলেটাকে স্পষ্ট দেখেছি আমি। ও আরেকটা কথা বলেছে আমাকে। কি বলেছে ক্যারি? বলল জর্জ। কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ক্যারি। তারপর খানিকটা সরে বসলো জিমির কাছ থেকে। হুট করেই জর্জ পিছনে পায়ের শব্দ পেল। এরপরই ওর কাঁধে স্পর্শ করলো কে যেন। রীতিমতো লাফিয়ে উঠে ঘুরে দাঁড়ালো সে। ক্যাথি এসেছে। চোখ দুটো ভিজে আছে ওর, যেন সেও কাঁদছিল। ক্যাথি? অবাক হলো জর্জ। ক্যারি, আমাকে বলো। জর্জের কথায় কান না দিয়ে ক্যাথি বলল, ওই ছেলেটা তোমাকে আর কি বলেছে? ও জিজ্ঞাসা করছিল মিসি আর জোডি কোথায়। মেঝের দিকে চেয়ে বলল ক্যারি। মিসির নাম শুনেই ঘর থেকে ছুটে বেরিয়ে গেল ক্যাথি। বারান্দার ওপাশে সাজঘর। অঘরে ঘুমাচ্ছে মিসি। একটা পা বেরিয়ে এসেছে কম্বলের ভিতর থেকে। পরম মমতায় ও পা কম্বলের মধ্যে ঢুকিয়ে দিল ক্যাথি। তারপর কপালে চুমু খেয়ে হাঁটা দিল দরজার দিকে। ততক্ষণে জর্জ এসে দাঁড়িয়েছে সেখানে। মিসি ঠিক আছে? গম্ভীরভাবে বলল সে। মাথা নাড়ালো ক্যাথি। ক্যারির স্বাভাবিক হতে আরো 15 মিনিটের মতো লেগে গেল। তারপর শুয়ে পড়ল সে। জিমি কিছুটা চিন্তিত ছিল। ওকে ভালো করে বোঝালো ক্যাথি। কিছুক্ষণ পর সেও শুয়ে পড়ল। ওদের ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এলো জর্জ আর ক্যাথি। তারপর ফিরে এলো নিজেদের ঘরে। ঘরে ঢুকেই দেওয়াল আলমারি থেকে ক্রুসিফিক্সটা বের করলো ক্যাথি। তারপর জর্জকে বলল, জর্জ চলো আমরা নিজেরাই বাড়িটাকে শুদ্ধ করি। হ্যাঁ, কিছুক্ষণ ভাবলো জর্জ। তারপর বলল, চলো তবে। 3 তলায় বাচ্চাদের খেলাঘর থেকে শুরু করলো ওরা। ঘরটার ভেতর যেন একটু বেশিই ঠান্ডা। অশুভ এক নিস্তব্ধতা যেন ঘিরে আছে জায়গাটাকে। 2 হাতে ক্রুসিফিক্সটা বুকের কাছে ধরে রইল জর্জ আর সুর করে শ্লোক আওড়াতে লাগলো ক্যাথি। এরপর ড্যানি আর ক্রিসের ঘরে যেতে চাইলো জর্জ, কিন্তু ক্যাথি বলল, এখন গেলে ওরা জেগে যাবে, তার চেয়ে ওদের ঘর কাল শুদ্ধ করব। মিসির ঘরটাতেও কালকেই যাব। ওখানেও তো ক্যারি আর জিমি ঘুমাচ্ছে, তার চেয়ে বরং দোতলায় আমাদের শোবার ঘরে চলো। শোবার ঘরটায় গেল তারা। সেখান থেকে সেলাই ঘরে, এরপর 1 তলায় যেতে হবে। সাবধানে নেমো ক্যাথি, রেলিং কিন্তু আজকেই ঠিক করলাম। এই বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো জর্জ। ক্রুসিফিক্সটা তখনও বুকের কাছে ধরে আছে সে, যেন প্রাচীনকালের কোনো ক্যাথলিক যাজকের আত্মা এসে ভর করেছে ওর ওপর। রান্নাঘর আর খাবার ঘরে প্রার্থনা শেষ করতে করতেই ভোরের আলো ফুটে গেল। বসার ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবার ওটার পালা। ধীরে ধীরে ক্রুসিফিক্সটা বুকে নিয়ে এগোতে লাগলো জর্জ। আর ক্যাথি আবৃত্তি করে শুরু করলো, হে আমাদের আদিপিতা, স্বর্গ থেকে আশীর্বাদ করুন আমাদের। হে সর্বশক্তিমান, স্বর্গ, পৃথিবী, পাতাল আর নরকের অধিপতি, আপনার নামেই লুকিয়ে আছে সকল সমাধান। ঠিক তখনই অদ্ভুত একটা গুঞ্জন উঠল ঘরে, যেন ক্যাথির কথাগুলোকে ব্যঙ্গ করার চেষ্টা করছে কেউ। চমকে গেল ক্যাথি।
ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে লাগলো সে। জর্জও ভয় পেয়ে গেছে। ঘরের প্রায় মাঝখানে পৌঁছে গেছে সে। ওর নজর পড়ল ছাদের দিকে। ওখান থেকে কালো একটা ছায়া যেন সরে গেল। বেড়েই চলল গুঞ্জনটা, যেন অনেক মানুষ একসাথে বিকৃত কণ্ঠে কথা বলার চেষ্টা করছে। চারপাশ থেকে শব্দ আসছে। আর সহ্য করতে পারল না ক্যাথি। দুই কানে হাত দিয়ে বসে পড়ল সে। কিন্তু জর্জ স্পষ্ট শুনতে পেল গম্ভীর আর বিকৃত সেই সম্মিলিত কণ্ঠ বলে উঠল, তোমরা থামবে। 8 থেকে 9 জানুয়ারি সকালবেলা খুবই দুর্বল লাগছিল ফাদার ম্যানকুসোর। তাই গির্জার প্রার্থনায় না গিয়ে নিজের ঘরেই চুপচাপ শুয়ে শুয়ে ঈশ্বরকে ডাকতে লাগলেন তিনি। তখনই ফোনটা বেজে উঠল। বিশপের অফিস থেকে ফোন দিয়েছেন ফাদার ন্যান্সিও। আমি আর চ্যান্সেলর রায়ান এখন অফিসে আছি, তুমি চাইলে আসতে পারো, বললেন তিনি। ফাদার ম্যানকুসো জানালেন যে তিনি বেশ অসুস্থ। তারপর বললেন, আমি ফোনেই খুলে বলি, লুৎসদের বাড়িতে আরো কিছু ঝামেলা হয়েছে। আপনার সময় হবে ফাদার? ফোনেই বলি? হ্যাঁ, বলো তবে। সবকিছু খুলে বললেন ফাদার ম্যানকুসো। এটাও বললেন যে তিনি কিছুদিন লুৎসদের অন্য কোথাও থাকতে বলেছেন। যা শুনলাম তাতে মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ, বললেন ফাদার নান্সিও। তা লুৎসদের জানিয়ে দাও যে আমরাও তোমার সাথে একমত। ওরা কিছুদিন অন্য কোথাও গিয়ে থাকুক। ওই সংস্থার লোকেরা এসে পরীক্ষা করে যাক, তারপর কোনো ঝামেলা না পেলে আবার আসবে। আমি আর ওখানে যাব না ফাদার, কিন্তু হ্যাঁ, ফোনে বলে দিচ্ছি। অ্যামিটেভিলে কিন্তু জর্জ আর ক্যাথির চোখে ঘুম নেই। ওই ভয়ঙ্কর কণ্ঠ এখনো তাদের কানে বাজছে। শোবার ঘরের বিছানার উপর চুপচাপ বসে আছে ক্যাথি। ওদিকে আলমারিতে ক্রুসিফিক্সটা রেখে চেয়ারে বসেছিল জর্জ। খানিক পর ক্যাথির পাশে এসে বসল সে। নানান কথা হলো। ওদের মধ্যে সত্যিই কি কেউ কথা বলছিল, নাকি সবই ওদের মনের ভুল? দুজনের একসাথে ভুল হবে? সকাল 8টার দিকে বিছানা থেকে উঠে দাঁড়ালো ক্যাথি। তারপর বাচ্চাদের ডাকতে চলে গেল। নাস্তা খাওয়াতে হবে ওদের। সকাল 8:30টার ঘুম থেকে উঠল জিমি আর ক্যারি। জামা কাপড় বদলে নাস্তার জন্য নিচে নামলো ওরা। ফাদার নান্সিওর সাথে কথা বলার পর লুৎসদের বাড়িতে ফোন দিলেন ফাদার ম্যানকুসো। স্বয়ং বিশপের অফিসের চ্যান্সেলরও চান যে জর্জরা যেন কিছুদিন ওই বাড়িতে না থাকে, এটা ওদের জানাতে হবে। প্রায় 10 বার রিং হলো, কিন্তু কেউ ধরল না। ফাদার ভাবছিলেন রিসিভারটা রেখে দিবেন। তখনই ফোন ধরল জর্জ। হ্যালো, বলে উঠল সে। বেশ পরিষ্কার শোনা যাচ্ছে ওর কথা। হ্যালো জর্জ, আমি ম্যানকুসো, ভয়ে ভয়ে বললেন ফাদার। না জানি কখন আবার ফোনে ঝামেলা শুরু হয়। ফাদার, ভালো হয়েছে আপনি ফোন করেছেন। একটু আগে জিমি আর ক্যারিকে ইস্ট ব্যাবিলনে রেখে এলাম। কাল রাতে যা হয়েছে। ধীরে ধীরে ফাদারকে সব খুলে বলল জর্জ। বাড়িটাকে শুদ্ধ করতে গিয়ে কি হয়েছে সেটাও বাদ দিল না। সব শুনে তো রীতিমতো চোখ কপালে উঠল ফাদার ম্যানকুসোর। তাড়াতাড়ি তিনি জর্জকে জানালেন যে বিশপের অফিস থেকেও বলা হয়েছে যে ওরা যেন ওই বাড়িতে কিছুদিন না থাকে। কি বলেন ফাদার, এভাবে ভীরুর মতো পালাবো? বিশপের অফিস থেকে সত্যিই এই কথা বলেছে? অবাক হলো জর্জ। শোনো জর্জ, সাহস দেখানোর আরো অনেক জায়গা পাবে, ঠিক আছে? যা হওয়ার তা হয়েছে। এরপর আর কখনো কিছু করতে যেও না। কি ভাবো পবিত্র শ্লোকে কাজ হবে? ওখানকার খারাপ শক্তিটা অনেক বেশি ক্ষমতাবান। ওকে আর রাগিও না। আর তাছাড়া আমার যে অবস্থা। কি অবস্থা? কি হয়েছে আপনার? আরে না না, তেমন কিছু না, চমকে গেলেন ফাদার। একটু বেশিই বলে ফেলেছেন তিনি। আগে নর্থ ক্যারোলাইনার সংস্থার লোকেরা এসে বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়ে দেখুক বাড়িতে কোনো ঝামেলা আছে নাকি। ওরা যদি কিছু বের করতে না পারে, তখন বিশপের অফিস ধরে নেবে যে বাড়িটাতে আসলেই অশুভ প্রেত শক্তির বাস। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে ওনারা। আপনি কি কিছু লুকাচ্ছেন ফাদার? বিরক্ত হলো জর্জ। আরে ধুর, শোনো, আমার কথা শোনো। ওই সংস্থার তদন্তকারী আসুক,
মাঝে মাঝে পুরনো বাড়িতে কিছু বিষাক্ত গ্যাস জমার কারণেও লোকেরা ভুল ভাল দেখে। ওরা দেখুক, বুঝুক, ওরা আসার আগ পর্যন্ত অন্য কোথাও গিয়ে থাকো, নইলে নইলে কি হবে ফাদার? এমন ভয়ঙ্কর কিছু হবে যা আমরা ভাবতেও পারিনি। দেখো, আমার দৃঢ় বিশ্বাস ওই বাড়িতে ভয়ঙ্কর কিছু আছে, কিন্তু বিশপের অফিসের লোকেরা এত সহজে মানতে চাইছেন না। পৃথিবীর অনেক তথাকথিত অলৌকিক ঘটনাই নাকি আজকাল বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো আসুক না ওই সংস্থার লোকেরা, দেখুক ওরা। এমনটাও তো হতে পারে যে নতুন পরিবেশে এসে তোমার আর ক্যাথির মানসিকতায় খানিকটা পরিবর্তন এসেছে, তাই এসব অদ্ভুত জিনিস দেখছো তোমরা। সবই হয়তো মনের ভুল, কিন্তু যাই হোক, আমার মনে হয় না এসব মনের ভুল। আসলেই ওই বাড়িতে কিছু আছে। জর্জ, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ ফাদার, বলে যান। আচ্ছা বেশ, হাঁপ ছেড়ে বাঁচলেন ফাদার। ভেবেছিলেন আবার লাইনে ঝামেলা শুরু হবে। কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকো, ইস্ট ব্যাবিলনেই যাও না হলে। ওখানে গিয়ে ঠান্ডা মাথায় বাড়িটা নিয়ে ভাবো, তাই না? তোমরা ওখানে না থাকলে আমিও দুশ্চিন্তা থেকে বাঁচি। আর গত রাতে তোমাদের বাড়িতে যা ঘটেছে সবই চ্যান্সেলরদের খুলে বলছি, হয়তো ওনারা আজই কাউকে পাঠিয়ে দেবে। তখনই ওপরতলা থেকে ক্যাথির চিৎকার ভেসে এলো, ফাদার, আমি পরে ফোন করছি। এই বলে ফোন রেখে দৌড় দিল জর্জ। ওদিকে ফাদার চিন্তায় পড়ে গেলেন। আবার কি ঘটলো ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটায়? তাড়াহুড়ো করে 3 তলায় পৌঁছে জর্জ দেখে বারান্দায় মিসি, ড্যানি আর ক্রিসকে বকছে ক্যাথি। বারান্দার দেওয়াল আর ছাদে সবুজ রঙের আঠালো তরল লেপে দিয়েছে যেন কেউ। ওগুলো থেকে জেলির মতো থকথকে তরল পড়ছে, জমা হচ্ছে মেঝেতে। গা ঘিন ঘিন করে উঠল জর্জের। এই কারণেই তাহলে চেঁচামেচি করছে ক্যাথি। সত্যি করে বলো, কে করেছো এই কাজ? হুঙ্কার দিল ক্যাথি, নইলে সবগুলোকে পিটিয়ে হাড্ডি ভেঙে ফেলব। আমরা কেউ কিছু করিনি মা, 3 জন একসাথে বলে উঠল। রাগের চোটে ওদের মাথায় চাটি মারতে গেল ক্যাথি, কিন্তু সরে গেল বাচ্চারা। আরে মা, বিশ্বাস করো, চেঁচিয়ে উঠল ড্যানি। আমরা এসব করিনি, নিচ থেকে ওপরে এসে দেখি এই অবস্থা। আরে আরে, করছো কি তোমরা? বউ আর বাচ্চাদের মাঝখানে এসে দাঁড়ালো জর্জ। ক্যাথি, এসব কি? এত রাগলে চলে? আমার মনে হয় না বাচ্চারা এগুলো লাগিয়েছে। দাঁড়াও দেখি। দেওয়ালের কাছে গিয়ে থকথকে সেই তরল খানিকটা আঙ্গুলে নিল জর্জ, তারপর একটু করে জিভে ছোয়ালো। জেলো কোম্পানির চকলেটগুলোর মতো, তবে কোনো স্বাদ নেই, পানসে। এতক্ষণে খানিকটা শান্ত হয়েছে ক্যাথি। রং নাকি ওগুলো? বলে উঠল সে। আরে না না, 2 আঙুলে খানিকটা তরল ডলল জর্জ। বুঝতে পারছি না এটা কি, তবে পরিষ্কার করতে জান বেরিয়ে যাবে তা নিশ্চিত। ছাদের দিকে চাইলো জর্জ, ওখান থেকে এই জিনিস আসেনি। তারপর আশেপাশে তাকালো। আসলে এই বাড়িটাতে কি যে হচ্ছে তা বুঝতে পারছি না। কয়েক মিনিট আগে ফাদার ম্যানকুসের বলা কথাগুলো মনে পড়ল। তবে কি সত্যি এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ওদের? কে করলো এসব? জর্জের কাঁধে হাত রাখলো ক্যাথি। থমকে দাঁড়ালো জর্জ। বাচ্চাদের সামনে এসব বলা ঠিক হবে না। আরেকটু হলেই শয়তান শব্দটা ওর মুখ দিয়ে বেরিয়ে যেত। কি বললে? বুঝলাম না। না, তেমন কিছু না। বাচ্চাদের মুখের দিকে তাকালো। বকা খেয়ে বেচারাদের মন খারাপ। আমি একটা জিনিস ভাবছিলাম, চলো সবাই নিচে নামি, আমার খিদে পেয়েছে। খাওয়া দাওয়া শেষে ড্যানি, ক্রিস আর আমি মিলে এগুলো পরিষ্কার করব। আসবে না ছেলেরা? মাথা নাড়ল ড্যানি আর ক্রিস। ওরা আসবে। ইস্ট ব্যাবিলনে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচল ক্যারি। জিমির মা খুবই খুঁতখুঁতে মহিলা, সেই কারণে আগে এখানে তেমন আসতে চাইতো না সে। তবে ওশান অ্যাভিনিউর ওই বাড়িটা থেকে এই জায়গা ঢের ভালো। ওই বাড়িটা ভালো না জিমি, বাড়িতে ঢোকার আগে বলে উঠল সে। রাতের বেলা ওই ছেলেটাকে কিন্তু আমি দেখেছি, তুমি বিশ্বাস করো? আদর করে ক্যারির পিঠে একটা চাপড় মেরে জিমি বলল, ওসব তোমার চোখের ভুল সোনা, বাদ দাও। আর এই যুগে এসব কে বিশ্বাস করে বলো তো?
তুমি খারাপ স্বপ্ন দেখেছিলে। এসো তোমাকে একটু আদর করি। এই বলে ক্যারিকে জড়িয়ে ধরল সে। ছি ছি, এই সময়ে? এই বলে আশেপাশে তাকালো ক্যাথি। প্রতিবেশীরা কেউ দেখে ফেললে ঝামেলা। জিমির কোনো লাজ শরম নেই। ক্যারি, ওর হাতটা ধরল জিমি। একটা কথা দাও, মাকে ওই বাড়ির ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? উনি কেমন তুমি তো জানোই। দেখবে আজই কোনো যাজক নিয়ে গিয়ে ক্যাথিকে বিরক্ত করে মারবেন। মুখটা শক্ত হয়ে এলো ক্যারির। আচ্ছা, আমি না হয় স্বপ্ন দেখলাম, কিন্তু তোমার যে টাকা হারালো সেটাও স্বপ্ন? ওদিকে জর্জের ফোনের আশায় পুরো বিকালটা কাটিয়ে দিলেন ফাদার ম্যানকুসো। যতদূর মনে পড়ছে সম্ভবত ক্যাথি চিৎকার করে উঠেছিল। তারপরেই ফোনটা রেখে দিয়েছিল জর্জ। ওরা ঠিক আছে তো? একবার ভাবলেন সাফক পুলিশের সার্জেন্ট জিওনফ্রিদোকে ফোন করে ওদের খবর নিতে বলবেন। না না, এই সময়ে বাড়িতে পুলিশ গেলে জর্জরা ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে। হে ঈশ্বর, ওদের রক্ষা করো, বাচ্চাগুলোকে রক্ষা করো, আপন মনেই বলে উঠলেন ফাদার। আরো কয়েক মিনিট চুপচাপ বসে রইলেন তিনি। তারপর আর থাকতে না পেরে রিসিভার তুলে ফোন দিলেন লুজদের নম্বরে। প্রায় 10 বার রিং হলো, কিন্তু কেউ ফোন ধরল না। ধরবেই বা কি করে? লুজরা তখন সবাই বাড়ির পিছনে নৌকা রাখার ছাউনিটার কাছে। সেখানকার কম্প্রেসর আওয়াজে সবকিছু চাপা পড়ে গেছে। জর্জ, ড্যানি আর ক্রিস বালতিতে জমা করা সেই সবুজ তরলগুলো পানিতে ফেলে দিচ্ছিল, আর কম্প্রেসরের ঘূর্ণিতে পানির সাথে মিশে ওগুলো হারিয়ে যাচ্ছিল বরফের আড়ালে। একটু আগেই 3 তলা পরিষ্কার করেছে ওরা। সবুজ থকথকে জিনিসগুলো জমা করেছে কয়েকটা ছোট ছোট বালতিতে। সরু কাঠের তক্তার ওপর দাঁড়িয়ে ওগুলো পানিতে ফেলছে ওরা। আর ফেলার সময় তক্তার ওপর যেটুকু তরল ছলকে পড়েছে সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলছে ক্যাথি। ওদিকে হ্যারিকে ধরে দাঁড়িয়ে আছে মিসি, যাতে ও কাউকে জ্বালাতে না পারে। জর্জ বেশ চুপচাপ। এই সবুজ তরল যে বাড়িতে থাকা অপশক্তিটার কারসাজি তা বুঝতে ওর বাকি নেই। কিন্তু এই কথা ক্যাথি বা বাচ্চাদের সামনে বলে ওদের ভয় পাওয়াতে চাচ্ছে না। ওদিকে ক্যাথির মুখ দেখেই বোঝা যাচ্ছে ও এখনো মনে করছে যে এসবের জন্য বাচ্চারাই দায়ী। একদিক দিয়ে ব্যাপারটা ভালো, কিছু ক্ষেত্রে বাস্তবতা থেকে দূরে থাকাই উত্তম। কাজে এতটাই মগ্ন হয়ে গেছে জর্জ যে ফাদার ম্যানকুসোকে আবার ফোন করার কথা ওর মনেই নেই। সন্ধ্যার দিকে কোনো একটা কারণে বিষণ্ণ হয়ে পড়ল ক্যাথি। কেন যেন ওর মনে হচ্ছিল খুব খারাপ একটা কিছু হতে চলেছে। ফায়ার প্লেসের সামনে চুপচাপ বসেছিল জর্জ। অবশেষে ক্যাথি জর্জকে বলেই বসল, চলো আমরা সবাই ইস্ট ব্যাবিলনে গিয়ে আমার মায়ের কাছে থাকি। না, কখনো না। রাগে রীতিমতো ফেটে পড়ল জর্জ। না, কোনোভাবেই না। চেয়ার থেকে লাফিয়ে উঠল সে। অনেক টাকা গেছে এই বাড়িটার পিছে, এত সহজে এখান থেকে যাব না। কিন্তু জর্জ, কোনো কিন্তু নয়। রাগে রীতিমতো লাল হয়ে গেছে জর্জের মুখটা। এই বাড়ি ছেড়ে আমরা কেন যাব? এখানে সব কিছু আমাদের। আমাদের সব সঞ্চয় খরচ হয়ে গেছে এটার পিছে, আর এত সহজে চলে যাব? ভয় পেয়ে বাচ্চারা ক্যাথির গা ঘেঁষে দাঁড়ালো। ক্যাথিও ভয় পেয়ে গেছে। জর্জকে কখনো এতটা রাখতে দেখেনি সে। এ কি সেই পরিচিত জর্জ? ক্যাথির মনে হচ্ছিল ওর ওপর কিছু একটা ভর করেছে। সিঁড়ির নিচে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে বেজায় জোরে চেঁচিয়ে উঠল জর্জ, কুত্তার বাচ্চারা, তোরা আমার বাড়ি থেকে বের হ। ভূত প্রেত যাই হোস না কেন, এই বাড়ি এখন আমার। তারপর এক ছুটে 3 তলায় উঠে বাচ্চাদের খেলাঘরের সবগুলো জানালা খুলে আবার চিৎকার দিল, বের হ, ঈশ্বরের দোহাই। এরপর ছেলেদের শোবার ঘরে দিয়ে গিয়েও সে একই কাজ করলো। তারপর দোতলায় নিজেদের শোবার ঘরে এসেও। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো 3 বারই জর্জ একই লাইন বলছিল, হুবহু এক, প্রতিটা শব্দ এক, বের হ, ঈশ্বরের দোহাই। সব জানালা খুলে দিতে লাগলো জর্জ। কিছু জানালা অবশ্য কেন যেন খুলছিল না, সেগুলোর পাল্লা ধরেও টানাটানি শুরু করলো সে। মনে হচ্ছিল যেন ও উন্মাদ হয়ে গেছে। খোলা জানালাগুলো দিয়ে হাওয়া ঢুকে রীতিমতো হিম ঠান্ডা হয়ে গেল পুরো বাড়িটা। অবশেষে 1 তলায় নেমে এলো জর্জ।
এতক্ষণে মেজাজ কিছুটা শান্ত হয়েছে ওর। এতগুলো জানালা খোলা আর ছুটাছুটির কারণে রীতিমতো হাঁপাচ্ছে সে। ভালো করে আশপাশটা দেখে নিল সে, মুঠি পাকালো কয়েকবার। এতক্ষণ চুপচাপ ফায়ার প্লেসের কাছে দাঁড়িয়েছিল ক্যাথি আর বাচ্চাগুলো। ধীরে ধীরে জর্জের কাছে এগিয়ে এলো ওরা, ঘিরে ধরল ওকে, হাত বাড়িয়ে ওদের সবাইকে কাছে টেনে নিল জর্জ, জড়িয়ে ধরল। কেঁদেই ফেলল ক্যাথি, মিসিও ফোপাচ্ছিল। অদ্ভুত ব্যাপার কি জানেন, এই আবেগঘন দৃশ্যের একজন ষষ্ঠ সাক্ষীও ছিল কিন্তু। ফাদার ম্যানকুসো যে সার্জেন্ট জিওনফ্রিদোকে ফোন করতে চেয়েছিলেন, সে নিজে রাত 9টার ডিউটি শেষ করে ফেরার আগে সবকিছু ঠিকমতো দেখে নিচ্ছিল। ওশান অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় 112 নম্বর বাড়িটার জানালা খোলা দেখে গাড়ি দাঁড় করেছিল সে। এই ঠান্ডার মধ্যে কোনো সুস্থ মানুষ জানালা খুলতে পারে না। সাউথ আয়ারল্যান্ড প্লেস থেকে ওশান অ্যাভিনিউতে ঢুকতে হয় যে মোড় দিয়ে, সেখানেই গাড়ি থামালো সে। রাস্তার ওপাশেই লুজদের বাড়িটা। তারপর হেডলাইট নিভিয়ে বাড়ির দিকে চেয়ে রইল সে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল যে বাড়ির মালিক জর্জ রীতিমতো পাগলামো করছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে গিয়ে দেখবে, কিন্তু কি মনে করে যেন থেমে গেল। তার কিছুক্ষণ পরেই নিচে নেমে সবাইকে জড়িয়ে ধরল লোকটা। তারপর ধীরে ধীরে বাড়ির সব জানালা লাগিয়ে দিল এক মহিলা। ওটাই হয়তো মিসেস লুটস, মনে মনে ভাবলো জিওনফ্রিদো। সবকিছুই যখন ঠিকঠাক, তখন আর এখানে পুলিশের কি করার আছে। গাড়ি আবার চালু করলো সার্জেন্ট। তারপর সাউথ আয়ারল্যান্ড প্লেসের দিকে এগোতে লাগলো। হেডলাইট বন্ধ করেই রাখলো। ধীরে ধীরে বামের দিকে ঢুকে গেল ওর গাড়ি। ওখান থেকে ওশান অ্যাভিনিউ আর দেখা যায় না। হেডলাইট চালু করে জোরে গাড়ি ছোটালো জিওনফ্রিদো। 1 ঘন্টার মধ্যে গরম হয়ে উঠল ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটা। রেডিয়েটরের তাপের কাছে হার মানল ঠান্ডা। ধীরে ধীরে থার্মোস্ট্যাটের তাপমাত্রা গিয়ে পৌঁছলো 75 ডিগ্রিতে। ফায়ার প্লেসের সামনে সোফাতে বসে ঝিমাচ্ছে ড্যানি আর ক্রিস। ওদিকে চেয়ারে বসে দোল খাচ্ছে ক্যাথি, ওর কোলে ঘুমন্ত মিসি। 10টার দিকে বাচ্চাদের শোবার ঘরগুলো ভালো করে দেখে এলো সে। ওগুলো যথেষ্ট গরম হয়েছে। তারপর ড্যানি আর ক্রিসকে ঘুমাতে যেতে বলল। চেঁচামেচি করার পর থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছে জর্জ। ফায়ার প্লেসের সামনে বসে কাঠের গুঁড়িগুলোর পুড়ে যাওয়া দেখছে সে। জর্জ আর ক্রিস ওপরে রওনা দিল। ক্যাথিও একটু পর চুপচাপ মিসিকে নিয়ে ওপরে উঠে গেল। এই অবস্থায় জর্জের সাথে কথা বলতে গেলে আবার ঝামেলা হতে পারে। মিসি ঘুমিয়ে পড়লে আবার নেমে এলো ক্যাথি। কি ব্যাপার জর্জ, ঘুমাতে যাবে না? ওর মাথায় হাত বুলিয়ে দিল ক্যাথি। ফ্যাল ফ্যাল করে ক্যাথির দিকে চেয়ে রইল জর্জ। চোখ দুটো ভিজে আছে ওর। ক্যাথিরও কেমন যেন কান্না পাচ্ছে। এই বাড়ির প্রেত শক্তির সামনে ওরা রীতিমতো অসহায়। জর্জের মাথায় আবার হাত বুলিয়ে দিল সে। হ্যাঁ যাব, শান্ত কণ্ঠে বলল জর্জ। তুমি যাও, আমি একটু পর আসছি। এরপর আবার মন দিল ফায়ার প্লেসে। শোবার ঘরে চলে এলো ক্যাথি। জর্জের দিকে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখে পোশাক পাল্টে শুয়ে পড়ল সে। বাইরে বাতাসের এক টানা শো শো আওয়াজ। কয়েক মিনিটের মধ্যেই ঘুম এসে গেল ক্যাথির। হুট করেই ঘুমটা ভেঙে গেল ক্যাথির। জর্জের শোবার জায়গাটার দিকে তাকালো সে। জর্জ এখনো আসেনি। পিছনে তাকালো ক্যাথি। খাটের পিছনের বিরাট আয়নাটায় নিজের প্রতিবিম্ব দেখে রীতিমতো বুকটা কেঁপে উঠল ওর। বিরাট আয়নাটা যেন ছাদ ছুঁয়েছে। এত বড় আয়না আর শোবার ঘরে রাখা যাবে না। বিছানা থেকে উঠে পড়ল ক্যাথি। ভয় লাগছে ওর। দেওয়াল আলমারি থেকে ক্রুসিফিক্সটা আনতে হবে। আলমারিটার কাছাকাছি পৌঁছে কি মনে করে যেন আবার আয়নার দিকে তাকালো সে। এ কি, আয়নার প্রতিবিম্বটা যেন জীবন্ত হয়ে উঠেছে। কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওটা। তাড়াতাড়ি আলমারির দিকে এগিয়ে গেল ক্যাথি। আর সাথে সাথে সে স্পষ্ট শুনতে পেল প্রতিবিম্বটা ওরই গলায় বলছে, এই কাজ করো না, এই ভুল করো না। তোমার ভুলের কারণেই সবাই শেষ হয়ে যাবে। জর্জ ওপরে উঠে দেখল ক্যাথি ঘুমাচ্ছে।
শরীর থেকে কম্বলটা যেন একটু সরে গেছে ওর। ঠিক করে দিল সে। তারপর পাশের টেবিলটার ড্রয়ার থেকে ক্যাথির বাইবেলটা বের করলো। ওটা নিয়ে টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো জর্জ। বসার ঘরে এসে আবার ফায়ারপ্লেসের সামনের চেয়ারটায় বসলো সে। বাইবেলটা খুলে দ্য বুক অফ জেনেসিস অংশটা পড়তে লাগলো সে। খ্রিস্ট ধর্মের মৌলিক বিশ্বাসগুলোর ভিত্তি হিসেবে ধরা হয় ওই অংশকে। কয়েকটা জায়গা পড়ে বেশ অবাক লাগলো ওর। জোরে জোরে পড়তে লাগলো এবং ঈশ্বর সেই অভিশপ্ত সর্পকে বললেন, তোমার কর্মের জন্য তুমি আজ থেকে অভিশপ্ত হলে। পৃথিবীর সব পশু পাখি আর মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারবে তুমি। মানুষ তোমাকে অভিশাপ দেবে, কেউ করুণা করবে না। এভাবেই শেষ দিনের আগ পর্যন্ত থাকবে তুমি। কেঁপে উঠল জর্জ। এই অভিশপ্ত সর্পই তো আসলে শয়তান। ঠিক তখনই গরম বাতাসের একটা ঝাপটা এসে লাগলো ওর মুখে। বই থেকে মুখ তুলে তাকালো জর্জ। ফায়ার প্লেসের আগুন বেরিয়ে এসেছে, জর্জের একদম কাছাকাছি চলে এসেছে। লাফিয়ে উঠল জর্জ। ও বসার আগ দিয়ে আগুন প্রায় নিস্তেজ হয়ে এসেছিল। এতক্ষণে তো পুরোপুরি নিভে যাওয়ার কথা। সেই আগুনের এই অবস্থা হলো কি করে? পুরো ফায়ার প্লেস ভরে গেছে আগুনে। গরমে রীতিমতো ঘামতে লাগলো জর্জ। ঠিক তখনই কার যেন ঠান্ডা একটা আঙুল স্পর্শ করলো ওকে। সাথে সাথে পিছে ঘুরল সে, কিন্তু কেউ নেই। তবে ঠান্ডা একটা বাতাস যেন সরে গেল। আরে, সিঁড়ির কাছে অদ্ভুত একটা আকৃতি, কুয়াশা দিয়ে গড়া যেন। মাত্র কয়েক সেকেন্ড ছিল সেটা। বাইবেলটা শক্ত করে ধরে দোতলার শোবার ঘরের দিকে দৌড় দিল জর্জ। সেই ঠান্ডা বাতাসটাও যেন পিছে পিছেই আসছিল। ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো সে। ঘরটা বেশ গরমই আছে। তখনই পিছে আবার সেই ঠান্ডা আঙুলের স্পর্শ। পিছনে কেউ নেই। হুট করেই কি মনে করে মিসির ঘরে দৌড় দিল জর্জ। ঘরের সবগুলো জানালা খোলা, সমানে হাওয়া ঢুকছে। বেচারি ঘুমের মধ্যেও কাঁপছে। ওকে কোলে তুলে নিল জর্জ। ঠান্ডা হয়ে আছে ছোট্ট শরীরটা। এক দৌড়ে শোবার ঘরে চলে এলো সে। ক্যাথি ততক্ষণে জেগে গেছে। মিসিকে কম্বলের মধ্যে ঢুকিয়ে চেঁচিয়ে উঠল জর্জ, তাড়াতাড়ি, ওর শরীরটা গরম করতে হবে, নইলে ঠান্ডাতে মেয়েটা মরেই যাবে। কাঁদতে কাঁদতে মিসিকে জড়িয়ে ধরল ক্যাথি। জর্জ ছুটল তিনতলায়। ওদের শোবার ঘরের জানালাটাও একদম হাট করে খোলা। কম্বলের মধ্যে শুয়ে রীতিমতো কাঁপছে দুই ভাই। দুজনকেই একসাথে কোলে তুলে নিল জর্জ। তারপর ফিরে এলো দোতলার শোবার ঘরে। ঠান্ডায় দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে ওদের কম্বলের মধ্যে ঢুকিয়ে জড়িয়ে ধরল জর্জ। একই শোবার ঘরে বাড়ির 5 জন। কে জানতো এমনটা হবে? কিছুক্ষণের মধ্যে গা গরম হয়ে এলো বাচ্চাদের। ওদের হাত আর পা ঘষে ঘষে গরম করতে লাগলো জর্জ আর ক্যাথি। প্রায় আধা ঘন্টা পর ওদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হলো। জর্জ খেয়াল করলো বাইবেলটা তখনও ওর হাতে। এটা পড়ার জন্যই এত ভোগান্তি, এর জন্যই বাচ্চাদের এই অবস্থা। তাহলে কি এই বাড়ির অপশক্তি ওকে সতর্ক করলো? মেঝেতে ছুঁড়ে ফেলে দিল সে গ্রন্থটা। আমাদের আজকের এই গল্পের পরবর্তী অংশ আগামী 3 দিন পর আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। আজকের মতো এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।